নিয়ে যদি একটু দর্শকদের কাছে রাখেন তাহলে আপনার ভক্তরা অনেক কিছু জানতে পারবে। নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। আপনাদের কোনো বই দেখে যদি তান্ত্রিক হওয়া যেত, বা ইউটিউব থেকে কিছু হয়তো একটা যন্ত্রম বা একটা মন্ত্র দেখে যদি তান্ত্রিক হওয়া যেত, আমাকে যে শিখেছে হাতে কলমে, সে কোনো গুরুর কাছে শিখেছে বা লেখা পড়াশোনা করে তবে কি কোনো গুরুর কাছ থেকে শিখেছে, সাউন্ড শুনে বলে দেবে এই জায়গাটা খারাপ হয়েছে, সেই জায়গাটা একটা হাতুড়ি মেরে দিলে হয়তো ঠিক হয়ে গেল। আমরা এতক্ষণ মানে 2-4 দিন ধরে ইউটিউব দেখে দেখে চেষ্টা করছিলাম গাড়ি ঠিক করতে, শিখে নিজেদেরকে বড় তান্ত্রিক মনে তারা তান্ত্রিক হয়ে নেমে গেছে, কাজ করছে, কিন্তু কিছুই জানে না। কিছুদিন পরে মার্কেট থেকে আউট হয়ে গেছে। এরকম আমাদের মধ্যে একটার মধ্যে আমাদের তন্ত্র নিয়ে বিশেষ আলোচনা হয়। এই বেদটাকে আগে জানুন, তবে তন্ত্র নিয়ে আপনি বা আমার গুরু আমি কিছু আদেশ নিয়ে আমি সাধনা করব। সেটা সাধনা যারা করে তারা কিন্তু কারোর কোনোদিন ভালো। তো আজকের এই ভিডিওটাতে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় তান্ত্রিক জ্যোতিষ মহারাজ পণ্ডিত দীপক শাস্ত্রী মহাশয়কে। আজকে দীপক শাস্ত্রী মানেই আপনারা জানেন যে বাস্তু বিশেষজ্ঞ, তার সাথে সাথে উনি ভূতপ্রেত এবং বিভিন্ন যজ্ঞের মাধ্যমে, কালা জাদুর মাধ্যমে বিভিন্ন রকম প্রতিকার করে থাকেন, ভক্তদেরকে ভালো করে তোলেন, ভক্তদের দুঃখে সুখে দুঃখে উনি সদা তৎপর, সবসময় সবার সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করেন। সেই জন্য আজকে গুরুজিকে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করা, যে গুরুজি আজকাল ফোন বার করলে, ইউটিউব ফেসবুক খুললেই নতুন নতুন লোকের, আপনারা এত পুরনো লোক, আপনারা সেই ব্যাপারে কি বলবেন সেই জিনিসটা আমরা জানতে চাই। যে এরা সাধনা করছে, সাধনার বিভিন্ন রকম পথ, সাধনা তো খুব একটা সহজ জিনিস নয়, কারণ সাধনা তো যে সে যদি করতে পারতো তাহলে সবাই করতো, সবাই তান্ত্রিক হয়ে যেত। হ্যাঁ, সবাই তান্ত্রিক হয়ে যেত। ভালো খারাপ সবকিছু মন্দ ভালো নিয়ে যদি আপনি এই বিষয়টা নিয়ে যদি একটু দর্শকদের কাছে রাখেন তাহলে আপনার ভক্তরা অনেক কিছু জানতে পারবে। নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। আপনাদেরকে আমাকে আর চেনাতে হবে না, কারণ আপনারা জানেন দীপক শাস্ত্রী, দীপক শাস্ত্রী আমি। আপনারা জানেন যে আমি আপনাদের সামনে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামেতে আসি, অনেক চ্যানেলও আমার আছে, সেখানে আমি অনুষ্ঠান বা প্রোগ্রাম করি। তো আজকের আমার সাথে যে অনেকদিন পরে একটা ব্রডকাস্ট করছে বড়ই, আমি অনেকদিন পর আমি তো সময় পাই না, কারণ চারিদিকে বাস্তু নিয়ে ব্যস্ত থাকি। বাস্তু ভিজিট করতে করতে বা আমার হোমযজ্ঞ করতে করতে এগুলো নিয়ে আমি প্রচুর ব্যস্ত থাকি ভক্তদেরকে নিয়ে। তো আজকে যে প্রশ্নটা রেখেছে সেই প্রশ্নটা এতটাই ভালো, যে খুব ভালো প্রশ্ন রেখেছে। যে আজকের ইউটিউব খুললেই যাদের গোপের রেখা গজায়নি, যার বয়স ধরুন 15 বা 19, সে বলছে যে আমি 40 বছর ধরে সাধনা করছি, মানে তার বাবার বয়সটা ধরে নিয়ে বলছে। তো হাসি পায়। সাধনাটা অত সহজ নয়। সাধনা অ্যাকচুয়ালি কি হয়, খুব কঠিন জিনিস। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ছেলে যার বয়স 17, 18, 19, সে এখন হয়তো গোপের রেখা ওঠেনি, বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দোরগোড়ায় পৌঁছেনি, বা গণ্ডিটা পার হয়নি, তারা বড় বড় সাধক বলছে। সাধনার অনেক রকম পথ আছে, ভালো আছে, খারাপ আছে। এই ভালোটা সাধনা খুব কম লোকে করে। ভালো সাধনা করতে গেলে অনেক সময় লাগে। হ্যাঁ, খারাপ সাধনা খুব তাড়াতাড়ির মধ্যে হয়, কিন্তু সেই সাধনা এখন ইউটিউব থেকে কেউ যদি মনে করে ইউটিউবকে গুরু মেনে আমি সাধক হয়ে যাব, সেখানে আমার মতবিরোধ আছে, মানে সেখানে পুরোটাই ভুল। আগেকার সময় যখন ইউটিউব ছিল না, তখন পুঁথিতে সবকিছু হতো, তখন তারা তাহলে কি করতো, আপনি সেই ব্যাপারটা নিয়ে বলবেন। আমাদের মেন হচ্ছে তন্ত্র সাধনা করতে গেলে বা তন্ত্র শিখতে গেলে আগে দরকার গুরু। গুরু ছাড়া কখনো তন্ত্র সাধক বা তান্ত্রিক হতে পারে না কেউ। কেউ যদি বলে আমি বই দেখি বা ইউটিউব সার্চ করে তান্ত্রিক হব, ইউটিউব তান্ত্রিক বা বই থেকে বইতান্ত্রিক হবে না। বাজারে প্রচুর বই আছে, আমারও অনেকগুলো বই আছে, আমি লিখেছি যে তন্ত্র বিষয়, গুরুত্ব বই বা টিপসের বই অনেক লিখেছি। বাট সেখানে আমার এই বই দেখা গেছে যারা তন্ত্র জানে না তারা অনেকে লুকিয়ে চুরি কাউকে না কাউকে দিয়ে কিনিয়ে নিয়েছে, কিন্তু সেটাতে কিরকম কাজ হবে না, কারণ সে কোনো গুরু ধরে ইউটিউব থেকে সে তন্ত্র শিখছে, আর হয়তো কোনো বই দেখে যদি তান্ত্রিক হওয়া যেত, বা ইউটিউব থেকে কিছু হয়তো একটা যন্ত্রম বা একটা মন্ত্র দেখে যদি তান্ত্রিক হওয়া যেত,
তাহলে ঘরে ঘরে সবাই তান্ত্রিক হয়ে যেত, ছয়তান্ত্রিক হয়ে যাবে। তাই না? অনেকে ভাবছে ধরুন একটা গাড়ি খারাপ হয়ে গেছে, আমি ইউটিউব থেকে গাড়িটাকে সারানোর চেষ্টা করছি, কতক্ষণে গাড়িটা সারাতে পারবো বলে মনে হয় না। আমাকে যে শিখেছে হাতে কলমে, তার কাছে সে কোনো গুরুর কাছে শিখেছে বা লেখা পড়াশোনা করে তবে কি কোনো গুরুর কাছ থেকে শিখেছে, তার কাছে গেলে সে একবারেই সাউন্ড শুনে বলে দেবে এই জায়গাটা খারাপ হয়েছে, সেই জায়গাটা একটা হাতুড়ি মেরে দিলে হয়তো ঠিক হয়ে গেল। আমরা এতক্ষণ মানে 2 দিন 4 দিন ধরে ইউটিউব দেখে দেখে চেষ্টা করছিলাম, গাড়ি ঠিক করতে পারি না। তাহলে এটা কি হলো? ইউটিউব ইঞ্জিনিয়ার কাজ হলো না। তা এখনকার দিনে হচ্ছে ইউটিউব তান্ত্রিক, বই তান্ত্রিক, মানে রাস্তাঘাটে বই বিক্রি হয়, সে বই দেখে তান্ত্রিক হয়েছে। এরা তান্ত্রিক না, এরা হচ্ছে ভণ্ডতান্ত্রিক বা ফ্রড। কিছুদিন এদের দেখবেন মার্কেটে আছে, কিছু কারোর থেকে কিছু টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে নিয়ে তারা আউট হয়ে যাবে, তাদেরকে আর কখনো খোঁজ পাওয়া যাবে না, কারণ তারা এসেছিলই লোক ঠকানোর কাজে। সাধনার অনেকগুলো পার্ট আছে, বললে শেষ হবে না আজকে পডকাস্টে। তো একটা কথা বলবো, সাধনা যদি করতে হয় কোনো ভালো গুরুকে ধরতে হবে। আর এই বিষয়ে বলে রাখি, গুরুজি যে কটা সাধনার এই পডকাস্টের পর থেকে যেসব ভিডিওগুলো আসবে সেগুলো পার্ট বাই পার্ট আপনি এই চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন। গুরুজি একটু একটু করে এই ব্যাপারটা আলোচনা করবেন। এটা সবাই শুরু, আপনারা যদি ভেবে থাকেন যে এখানেই শেষ, একদমই নয়, আস্তে আস্তে শুরু হচ্ছে। এটা পর্ব চলতে থাকবে। সাধনাতে ভালো কি হয়, খারাপ কি হয়, মন্দ দিক ভালো দিক সবই আছে। করতে পারলে সাধনার মতন জিনিস নেই, তন্ত্রের মতন জিনিস নেই। গুরুজি তো আমার থেকে ভালো জানেন, তাই গুরুজির উপরই ছেড়ে দিচ্ছি ব্যাপারটা। গুরুজি, তন্ত্র সাধনা আমি তন্ত্র সাধনা অনেক দিন ধরে করে তবে একটা জায়গায় এসে পৌঁছেছি, তাও মনে হয় যেন আমি পুরো শিখতে পারিনি। তন্ত্র হচ্ছে সমুদ্রের মতন গভীর, সে জ্যোতিষতার তন্ত্র হচ্ছে আরো মানে সমুদ্রের মতন গভীর। সমুদ্রে যে কতটা গভীর আছে আমরা তো জানি না, সেরকম একটা গভীর। সেই বিষয়ে শেখা বা জানাটা, একটা গুরুর কাছ থেকে শিখতে গেলে একটা গুরু প্রথমে শেখায় না সঠিক, ভুল শেখায়, তাকে যাচাই করে। এবং সঠিক গুরু কিনা সে, এখন আবার ফ্রড গুরু বেরিয়েছে। হ্যাঁ, আমার কাছে এরকম কয়েকজন শিখেছে কিছুদিন, মানে 1 বছর বা 6 মাস 2 বছর শিখেছে, শিখে সে নিজে কিছু জানে না, উচ্চ মাধ্যমিক পাস করেছে কি করে, শিখতে আসছো শিখতো, কিছু শিখেছি, ভালো কাজ। সে এখন লোককে দীক্ষা দিচ্ছে। আমি নিজেই বছরে 2 বছর 3 বছর অন্তত 2-4 জনের বেশি দীক্ষা দিই না। কেন? আমি দেখেছি আমার কাছে প্রচুর লোকে এসে শিখেছে, প্রচুর ভক্ত শিখেছে, তারা কিছুদিন শিখে নিজেদেরকে বড় তান্ত্রিক মনে, তারা তান্ত্রিক হয়ে নেমে গেছে, কাজ করছে, কিন্তু কিছুই জানে না, কিছুদিন পরে মার্কেট থেকে আউট হয়ে গেছে। এরকম আমার কাছে আছে। সে আবার বংশ পরম্পরাও লিখছে যে বংশ পরম্পরার কাজ শিখছি, মানে আমার কাছে শিখেছে, সে আবার দীক্ষা দিচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি, সে দীক্ষা দিচ্ছে, সে কিছুই জানে না, দীক্ষা দিচ্ছে। দেখুন, তন্ত্র শেখা যায় যদি আপনার গুরু থাকে, সেই গুরুকে ধরতে হবে। যে কোনো গুরুর কাছে গিয়ে আপনার তো করে তন্ত্র শিখতে হবে, তবে হবেন আপনি তান্ত্রিক বা সাধক, না হলে কিন্তু তান্ত্রিক হওয়া যাবে না। এবার তন্ত্রের মধ্যে কতগুলো ভাগ আছে: ঋক, বেদ, সাম, যজু, অথর্ব। আমাদের যে ঋক, বেদ, সাম, যজু, এই যে অথর্ব আছে, এই যে বেদের মধ্যে একটার মধ্যে আমাদের তন্ত্র নিয়ে বিশেষ আলোচনা হয়। এই বেদটাকে আগে জানুন, তবে তন্ত্র নিয়ে আপনি তন্ত্র শিখবেন কি শিখবেন না চিন্তা ভাবনা করুন। তন্ত্রের প্রথম ধাপ হচ্ছে গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করা, যে না, আমি আপনার কাছে আমাকে সমর্পণ করলাম, আপনি আমাকে কাজ শেখান, শিক্ষাদান করুন। শিক্ষাদান করুন। কিন্তু তাকে একটু শিক্ষিত হতে হবে, তবেই কিন্তু তন্ত্র শেখা যাবে। তন্ত্রের অনেক পার্ট আছে, অনেক নিয়ম নিষ্ঠা আছে। আমি তন্ত্র শিখতে এসেছি, পাশের বাড়ির মেয়েটাকে পছন্দ হয়েছে, গুরুর কাছে যাব, কিছু বশীকরণ মন্ত্র নেব, ওখান থেকে ভেঙে মেয়েটাকে আমি বশীকরণ করে বিয়ে করে নিয়ে সংসার করি। এটা তন্ত্র না, আর এটা হবেও না। গুরু আপনাকে শেখাবেই না। গুরু বুঝতে পারবে আপনার মনের খবর, গুরু সবটাই ভুল শেখাবে, গুরু বছর বছর শেখাবে ভুল। যখন গুরু আপনার উপর বিশ্বাস করবে, তবে দেবে একটা সঠিক মন্ত্র, যেটা হবে আপনার সাধনা মন্ত্র। গুরু সান্নিধ্য ছাড়া কোনো তন্ত্র হয় না। তন্ত্রের অনেক পার্ট আছে, ভাগ আছে। এই যে অনেক সাধক আছে, অনেক তান্ত্রিক আছে, ওই কারা চিতার উপর বসে কেউ সাধনা করেছে দেখা দেখি? মরার বুকের উপর বসে সাধনা করেছে দেখা? চিতার সামনে যেতেই ভয় পায়। তো এই চিতা যজ্ঞ করেছে?
এই আপনার যে ব্যাপারটা বলছেন যে চিতার উপর যোগ্য বা সব সাধনার উপর যেটা বললেন এই বিষয়টা, তো এটা তো নিশ্চয়ই ভালো দিকও আছে যেরকম খারাপ দিকও আছে। একদম। তো খারাপ দিকটার ভালো দিকটা যদি একটু ভেঙে ভেঙে বোঝান তাহলে সুবিধা। ভেঙে বলছি, হুম। এই যে তন্ত্রগুলো চিতার যোগ্য, তবে হয়তো আমার যে মৃতদেহের উপর বসে যে তন্ত্র, বা চিতার উপর বসে যে যজ্ঞ, বা শবদেহের উপর বসে যে মানে তন্ত্রটা, শবদেহের উপর বসে যে কোনো শবদেহ কিন্তু হবে না, যে কোনো শবদেহ হবে না। বয়স আছে, সেই বয়স আমি ভেঙে বলছি না, সেই বয়সটা বললে হয়তো অনেকে ওরা একটা জোগাড় করে নিয়ে তার উপরে বসে যোগ্য মানে তন্ত্র করতে চাইবে। আমি মন্ত্রও বলে দিতে পারি, দেখা গেল সে করতে গিয়ে ওখানেই মরে পড়ে থাকবে সে। সবচেয়ে বড় খারাপ দিকে একদম। যে কোনো মেয়ে বা যে কোনো ছেলের মৃতদেহের উপর বসে, শবদেহের উপর বসে তন্ত্র সাধনা করা যায়। দেখা যাবে হঠাৎ কোনো হয়তো যে মেয়ে কখনো খারাপ পথে যায়নি, হঠাৎ করে সুইসাইড করেছে, বয়সটা বলছি না, সেরকম মৃতদেহের উপর বসে সব সাধনা করা সম্ভব। আরো নানান রকম লক্ষণ আছে, লক্ষণ আছে, তার মধ্যে অনেক লক্ষণ আছে। আবার কোনো পুরুষ মানুষ কোনো পাপ কাজ করেনি, বিবাহ করেনি, হঠাৎ সুইসাইড করেছে বা মারা গেছে কোনো কারণবশত, বয়সটা বলছি না, তার উপর সব সাধনা করা সম্ভব। এবং কোন নক্ষত্রে মারা গেছে, কোন যোগে মারা গেছে, সেটা জেনে সব সাধনা করা সম্ভব। বা ধরুন একটা সব সাধনাকে মানে একটা শবকে পোথা মানে মৃতদেহকে পোথা হয়েছে, সে কি কারণে মারা গেছে গুরু জানে। আমি যে গুরু ধরেছি সে ধরুন সেই গুরুই বলে দেবে যে অমুক দিন ওই শবের উপর বসে সাধনা করতে হবে, সেটাকে তুলে পুজো পাঠ করে রেখে দেবে, রাতের বেলা সেখানে গুরু বসিয়ে সব সাধনা করাবে। কিন্তু গুরু ছাড়া সেই সব সাধনা করা সম্ভব নয়, কারণ সেই মৃতদেহটা সেটা আদৌ সব সাধনার জন্য প্রযোজ্য বা যোগ্য কি যোগ্য অযোগ্য, সেটা গুরু ছাড়া বলতে পারবে না। অনেকে বলে আমি সব সাধনা করেছি, আমি চিতা যজ্ঞ করেছি, আমি চিতার উপর বসে যজ্ঞ করেছি। এই ধরুন সব সাধনা করছে, আপনাকে বলো আমি সব সাধনা করেছি, আমি মৃতদেহের উপর বসে সাধনা করেছি। সবার আগে প্রশ্ন করবেন যে আপনি যে মৃতদেহের উপর সাধনা করেছেন, সেই সাধনা কি সাধনা করেছেন, কি নিয়ে সাধনা করেছেন। আর সব যদি জেগে ওঠে, যে মৃতদেহটা যে উপর বসে সাধনা করছেন সেটা যদি জেগে ওঠে, তাহলে আগে আপনি কি খাওয়াবেন। সে যদি রেগে যায় বুঝবেন সে আপনাকে পুরোটা ফলস দিচ্ছে। তাই সব সাধনা অত সহজ নয়। সব সাধনা করতে গেলে 90% ওই সব যখন জেগে ওঠে তখনই সে শেষ হয়ে যায়। চিতার উপর বসে যজ্ঞ করবে, এত বড় সাহস। আমি চিতা যজ্ঞ করেছি, চিতা যজ্ঞ করি আমি। আরে দিনের বেলা চিতা জ্বলছে, সেইখানে গিয়ে আপনি চিতার মধ্যে কিছু দিচ্ছেন ভক্তদেরকে নিয়ে, যে কেউ দিতে পারে, যে কেউ দিতে পারে, কোনো সমস্যা নেই। তাতে আপনি চিতা সাধনা হলো কি? চিতা যজ্ঞ করে বলে আমি চিতার সামনে বসে যজ্ঞ করছি। কি যজ্ঞ করছে? চিতার সামনে বসে তো অনেকে অনেক কিছু ছিটাতে পারে, যজ্ঞ কি হয়? চিতা যজ্ঞ করতে গেলে একদম যে মরা নিশীথে রাতে আসে, ভালো করে বুঝবে, নিশীথে রাতে আসে মানে যেটা ধরুন বলে না যে অমৃত যোগ, সেই যোগ নয়, কিন্তু কাল যোগ যখন পড়বে, যে মৃতদেহ আসবে, যে মৃতদেহ দোষ লেগেছে, সে মৃতদেহকে আপনি চিতাযজ্ঞ করে দেখান। যে মৃতদেহ সুইসাইড করেছে বা অপঘাতে মারা গেছে, দোষ লেগেছে, সেই চিতার সামনে আপনি চিতাযজ্ঞ করে দেখান, তাহলে বুঝবো আপনি চিতাযজ্ঞ করেছেন বা শবদেহের উপর যজ্ঞ করেছেন। কখনো পারবেন না। সাধনার যে পাঠগুলো আছে সবার থেকে প্রথমে যে বলবো, সাধনা যদি আপনাদের করতে হয়, যদি মনে করেন আমি সাধনা করব, যে আমি সাধনা করে কিছু ক্ষমতা লাভ করবো, তাহলে আপনার শিব ঠাকুর সাধনা করুন, শিবের সাধনা করুন। সে ঘরে বসে সাধনা করতে পারে, শ্মশানে বসে সাধনা করতে পারে। এটা তো বলাই হয় যে শিব মানে তন্ত্র, তার থেকে তন্ত্রের একদম শিব মানে মহাকাল, যার থেকে তন্ত্র জন্ম নিয়েছে। এই তন্ত্র তো শিবের থেকে জন্ম। এই তন্ত্রটা কজনে কটা ভাগে পেয়েছে কেউ জানে কি?
কোন দেবদেবী কটা করে তন্ত্র ভাগ পেয়েছে জানে না। সব থেকে বেশি কোন দেবী তন্ত্র শিব ঠাকুর থেকে পেয়েছে বলতে পারবে কেউ? পারবে না, কেউ পারবে না। তো এইটা আমি বলে দিচ্ছি। এইটা যদি আপনি বলেন তাহলে তো হয়ে গেল। এটা তাহলে একটা কাজ করতে পারেন, আমাদের দর্শক বিন্দুদেরকে বলুন, তারা যদি কমেন্টে জানিয়ে দেয় পরে আপনি। হ্যাঁ, কমেন্টে আপনারা যারা জানতে চাইছেন কোন দেবী বেশি সব থেকে তন্ত্র লাভ করেছে, আমি আপনাদেরকে আলাদা করে পার্সোনাল জানিয়ে দেবো। হ্যাঁ, তন্ত্রটাতে খেলা না, সমুদ্র মতন গভীর। এখন সবাই তান্ত্রিক, বাড়ি বাড়ি তান্ত্রিক। দেখবে 3-6 মাস জ্যোতিষী শিখে লিখছে আমি বশীকরণে সিদ্ধহস্ত, কেউ ডাকিনী বিদ্যা, কেউ শাকিনী বিদ্যা লিখে দিচ্ছে। ডাকিনী কি আর শাকিনী কি প্রশ্ন করবেন তো? তাকে জিজ্ঞাসা করবেন আপনি কোত্থেকে ডাকিনীটাকে ধরেছেন, শাকিনীটাকে কোত্থেকে ধরেছেন। আপনি যদি শবদেহ বা মৃতদেহের উপর সাধনা না করেন তাহলে কি এই জিনিসগুলো আপনি কি পাবেন বা আপনার কাছে থাকবে? থাকবে না। যারা দেখবেন মুখ দেখে সবকিছু বলে দেয়, দেখেন অনেকে দেখবেন মুখ দেখে বলে দেয়, এই তোর নাম এই, তোর বাবার নাম এই, তুই তো মুখ জায়গা থেকে এসছিস। এটা একটা কাক চরিত্র গণনা। আর যদি আপনি মনে মনে কি ভাবছেন যে এইমাত্র কোথা থেকে কি করে এসছেন, কি খেয়ে এসছেন, আপনি ওর নামে কি ভাবছেন বা আপনি কার ক্ষতি করে এসছেন যদি বলতে পারে, ভাববেন তার কাছে কর্ণ পিচাসিনী আছে, তিনি সাধনা করে কর্ণ পিচাসিনী লাভ করেছেন। অনেকে দেখবেন আছে, এখন দেখবেন অনেক বড় বড় দেখবেন সাধকরা আছে যারা নাম লিখে লিখে অনেকের কিছু বলে দেয়, তাদের কাছে কর্ণ পিচাসিনী আছে। এইসব যে এই কর্ণ পিচাসিনী বা এইসব বিভিন্ন এইগুলো নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও আসবে, অনেক আছে। কারণ এটা একটা নতুন ইন্টারেস্টিং বিষয় আমরা আজকে জানতে পারলাম গুরুজির কাছে। গুরুজি এইসব জানেন কিন্তু সবার সময় আলোচনা করেন না, কিন্তু গুরুজি আস্তে আস্তে এগুলো বলতে শুরু করেছেন। কারণ দর্শকেরা যতই হোক, দর্শকেরাই তো ওরা ভক্ত, যারা চায় যে গুরুজির কাছ থেকে আরো যতটা পারি আমরা জানার চেষ্টা করি। কারণ যে জানে সে সবাইকে জানায়, তার কাছে কোনো ব্যাপার নেই। যে যেটা হয় আর কি, যে জ্ঞান আমরা যেটা দিই, যেটা জ্ঞানটা আমরা লোককে ছড়িয়ে দিই, জ্ঞানটার পরিধিটা আমরা বাড়াই, জ্ঞানের পরিধি কমে কিন্তু না। সেই গুরুজির কাছ থেকে ওই জন্য এই জিনিসটা আমরা জানতে চাইছি যে এই কর্ণ পিচাসিনী সাধনাটা, এটা তো বলবেনই, আর একটু তারপরে বাদ বাকিটা যেটা বলছিলেন বলুন। কথা হচ্ছে আমি সাধনা বহু বছর করেছি, এখনো সাধনার মধ্যে থাকি, শেষ হবে না সাধনার কোনোদিন। কেউ যদি বলে আমি সাধনা করে সব লাভ করে নিচ্ছি, আমার আর সাধনা করতে হয় না, পুরোটাই ভুল। সাধনা না করলে আমি যে জিনিসগুলো পেয়েছি সেই জিনিসগুলো জাগানো যাবে না। মানে ওটা অনেকটা গানের রেয়াজের মতন, যেরকম একদম। গানের নিয়মিত রেয়াজ আমি করে যেরকম। যে কোনো ক্রিকেট প্লেয়ার যদি খেলা ছেড়ে দেয়, হ্যাঁ, সে যদি হঠাৎ করে গ্রাউন্ডে নামে, সে কি খেলতে পারবে? অত ভালো খেলতে হবে না আগের মতো। মোটামুটি তার বেশ জানা হ্যাঁ। থাকবে, কিন্তু সে পারবে না। তেমন সাধনার মধ্যে আমি এখনো থাকি। আপনারা জানেন আমি সাধনার মধ্যে যখন থাকি আমার বেশভূষাগুলো একটু আলাদা থাকে। কর্ণ পিচাসিনী সবাই সাধনা করতে পারে না, যদি বংশ পরম্পরায় তাদের সাধক হয়ে থাকে তাহলে তারা পায় কর্ণ পিচাসিনী। এবার আপনারা যারা সাধনা করতে চান, যেটা আমরা সাধনা করতে চেয়েছি, কোনো একটা গুরু, আমার মতন গুরু ধরলেন বা যে কোনো একটা গুরু যদি কাজ জানেন, তার কাছে শিখতে গেলে আপনি বলবেন আমাকে সাবর তন্ত্র শেখান। সাবর তন্ত্র, সাবর তন্ত্রটা এমনই একটা তন্ত্র, সেখানে একটা গুরুর মাধ্যমে আপনি সাবর তন্ত্র, যে বলে না সব থেকে তাড়াতাড়ি আমি একটা সাধক হতে চাই বা খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে চাই, বা আমার গুরুর আমি কিছু আদেশ নিয়ে আমি সাধনা করব, সেটা হচ্ছে সাবরতন্ত্র। সাবরতন্ত্র সব থেকে আগে সাধনা লাভ করা যায়। এই সাবরতন্ত্র থেকে আপনি সাধনা লাভ করে ভালো কাজ খুব তাড়াতাড়ি করতে পারবেন। এবার খারাপ তন্ত্র যারা করে, যারা খারাপ তন্ত্র শেখে বা খারাপ তন্ত্র কাজ করে, তারা গুরুর কাছে গিয়ে, যেসব গুরু দেখবেন খারাপ কাজ শেখায়, খারাপ কাজ আগে শেখা যায়, ভালো কাজ কিন্তু অনেক দেরি করে শেখা যায়। খারাপ কাজ যারা শেখে, যারা দেখবেন অঘরী, তারা তো একটা সাধক বা তান্ত্রিক, তারা শ্মশানে সবসময় পড়ে থাকে গুরুদেবের সাথে। তারা দেখবেন কালো ড্রেস পরে থাকে সবসময়, তারা যেটা পায় সেটা খায়, মাংস টাংস হেনা দেনা খেয়ে তারা থাকে, তারা হচ্ছে অঘরী বলা হয়। অঘরী কিন্তু কোনো জায়গায় চেম্বার খুলে বসে থাকে না, তারা ঘুরে ঘুরে বেড়ায় সব জায়গায়। তাদের কাছে লোকে যদি যায়, তাদের বলে এটা কর ভালো হবে, মোহমায়া থেকে মুক্ত। মোহমায়া থেকে মুক্ত। তারা যদি আশীর্বাদ দিয়ে বলে তো এটা হবে, তাহলে হয়ে যাবে, মানে সে সাধনা লাভ করেছে। তারাই করে চিতা যজ্ঞ বা চিতা তন্ত্র, তারাই করে
সাবরতন্ত্র তারাই করে শবদেহ বা মৃতদেহের ওপর সাধনা। এরা শ্মশানেই সবসময় পড়ে থাকে, মরা টরা নিয়ে পড়ে থাকে সবসময়। এদেরকে মহাকালের সাথে মানে স্বয়ং শিবের চর হিসাবে এদেরকে ধরা হয়। তারা শিবের বহু বড় ভক্ত। আমি নিজে শিবের ভক্ত। আমি অনেক শ্মশান মশান ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় সাধনা করেছি, অনেক দিন ছিলাম, তাও মনে হয় যেন আমি সব শিখতে পারি। সাধনা করলেই হলো না, ভালো আছে খারাপ আছে, খারাপ সাধনা আগে হয়, কিন্তু খারাপ সাধনা যারা করে তারা কিন্তু কারোর কোনোদিন ভালো চায় না। ভালো সাধনা যারা করে, হ্যাঁ এটা ঠিক যে আমাকে মৃতদেহের উপর বসেই সাধনা করলে যে আমি তান্ত্রিক হতে পারবো তা নয়, কিন্তু বা আমি চিতাযজ্ঞ করলেই আমি তান্ত্রিক হবো তা নয়, কিন্তু এখন তো যুগে যুগে মানুষ কি করে পয়সা টেনে খিচে নিয়ে এসে ইনকাম করা যায় সেই জন্য যে যা পারছে লিখে দিচ্ছে। ভাবুন না, গোপের রেখা ওঠেনি, 19 বছর বয়স, সে বলছে আমার 40 বছর ধরে সাধনা করছে, বয়স 19। তাহলে দেখ সে কি করে 40 বছর সাধনা করছে, এটা আমি এখনো বুঝতে পারলাম না। আর হয়তো জীবনে মরার আগ অব্দি এটা বুঝতে পারবো না, আপনারাও বুঝতে পারবেন না। গোপের রেখা ওঠেনি, লিখে দিচ্ছে যে আমি কামাখ্যা তন্ত্র সাধক। পড়াশোনায় 4 পর্যন্ত পড়াশোনা করে, আর সারা জীবন বাড়িতে কোনো জায়গায় বেরোয়নি। তার কাছে 6 মাস জ্যোতিষী শিখেছে, সেখান থেকে লিখে নিয়ে যাবে কামাখ্যা সিদ্ধতান্ত্রিক। কামাখ্যা তান্ত্রিক হওয়াটা অত সহজ না। সাঁওতালি বিদ্যা সবার কাছে নাই, আরে মা ভবানী। যাদের কাছে সাঁওতালি বিদ্যা আছে, বিদ্যার সবার শেষে দেখবেন দোহাই মা কাউরে কামাখ্যা মায় রাখবে, দোহাই মা হারিজি চণ্ডী রাখবে, এই উচ্চারণটা থাকবে। এর মানেটা যদি একটু বোঝান দর্শক। কামাখ্যা তন্ত্র অ্যাকচুয়ালি সাঁওতালি বিদ্যা, ওদিকে তো সব সাঁওতালি মতো। এই সাঁওতালি বিদ্যার যে ভাষা, কামাখ্যামাকে কাউরে কামুক্ষেমা বলা, কাউরে কাউরে কামুক্ষেমা বলা হয়। আর দ্বিতীয়তে হাড়িঝি চণ্ডীর মা বলা হয়, যে যে নামে ডাক। আচ্ছা, তখন যখন যে মন্ত্র বলবে, যদি সেই মন্ত্র শেষে যদি বলে দোহাই মা কাউরে কামাখ্যা মায় রাখে বা দোহাই মা হাড়িঝি চণ্ডী রাখে, তখনই বুঝবেন তিনি কামাখ্যা সিদ্ধ। কিন্তু এই যে আমার কথাটা শুনে সে হঠাৎ করে করতে করতে দোহাই মা কাউরে কামাখ্যা মায় রাখে, দোহাই মা হাড়িঝি চণ্ডী রাখে বলে দিল, তাহলে আপনি ভেবে বলবেন না তিনি কামাখ্যা তান্ত্রিক, কারণ তিনি তো আমারটা টুপে মেরে নিয়েছে। সাধারণ অনেকগুলো পথ আছে, আস্তে আস্তে প্রত্যেকটা পথ আছে আপনারা শুনতে পাবেন, আমি বলবো। তো যারা সাধনা করতে চাইছে বা গুরুর সান্নিধ্যে যেতে চাইছে, তারা সাবরতন্ত্রটা আগে শিখুন। সাবরতন্ত্রতে অনেক সাধনা আগে লাভ করা যায়, ভালো কাজ। ধরুন আপনার ব্যবসা ভালো হচ্ছে না, সাবরতন্ত্র দিয়ে ভালো করা যাবে। আপনার বাড়ির ফ্যামিলি অশান্তি, সাবরতন্ত্র শিখলে তাড়াতাড়ি ঠিক করা যায়। ধরুন আপনার বাড়িতে কেউ ক্ষতি করেছে, সাবরতন্ত্র শিখলে তাড়াতাড়ি ঠিক করা যায়। বা ধরুন আপনার কেউ বান মেরেছে, সাবরতন্ত্র শিখলে তাড়াতাড়ি এগুলো ঠিক করা যায়। এবং সাবরতন্ত্রের জন্য বেশি সাধনাও করতে হয় না, বেশি দিনও লাগে না, এবং যে কোনো একটা গুরুর সান্নিধ্যে গেলে হবে। মানে ভালো কাজটা তাড়াতাড়ি শেখা যাবে। যেমন ভালো কাজে যেমন ভালো ভালো ফল আছে, যারা এই খারাপ কাজ করে তাদের ফলাফল মানে তাদের পরবর্তী জীবনটা যেটা হয়, তা সেটাতেও তো কোনো নিশ্চয়ই এফেক্ট পড়ে বা কোনো রকম সমস্যা হতে পারে। একদম। যারা খারাপ কাজ করে তারা মরার সময় দেখবেন জল দেওয়ার কোনো লোক থাকে না তাদের আশেপাশে, তাদের গায়ে বড় বড় পোকা হয়ে মরে, তাদের তীরসীমানায় কেউ থাকে না, তারা মরার আগে জলটুকুনি পায় না যারা খারাপ কাজ করে। কারণ আমার নিজের চোখে দেখা এরকম। ঠাকুরের একটা আশীর্বাদেরও ব্যাপার আছে না, কারণ তারা একটা লোকের ক্ষতি আমি করছে। গুরুর নাম বলবো না, একদিন হলেও আমি তার কাছে গেছি, তিনি আমার গুরুদেব। তার কাছে গেছি, তিনি আমাকে খারাপ কাজ শেখাতে চেয়েছিলেন। তো সে যে কিভাবে মরেছে সেটা আমি একটু বলবো পরে। সে খারাপ কাজ শেখাতে আমাকে চেয়েছিলেন, আর যারা গেছিলেন তারাও খারাপ কাজ শেখাতে না, আমি গেছিলাম ওনার কাছ থেকে কিছু শেখার জন্য। তো উনি আগে আমাকে খারাপ কাজ শেখানোর কথা বলেছিলেন, আমি বলছিলাম আমি ভালো কাজ শিখবো, পরে গিয়ে খারাপ কাজ শিখবো। কারণ ভালো শিখে শুধু হবে না, খারাপ কাজ শিখে রাখতে হবে, আমাকেও তো নিজেকে বাঁচতে হবে। তো তিনি খারাপ কাজ এখন শেখাবে বলেছিলেন, আমি বলেছি না শিখবো না। একদিন ছিলাম, চলে এসেছি, ওনার আশীর্বাদ নিয়ে যে আমি শিখবো না। উনি বলছে ঠিক আছে না শিখবো, কোনো সমস্যা নেই। কিন্তু তার মরার কিছুদিন আগেই মারা গেছে। ওনার মরার সময় ওনার গৃহে না কোনো শিষ্য ছিল, না কেউ রাস্তার কেউ ওনাকে জল দিতে গেছে, ওনার সামনেই কেউ যায়। লাভারেজ লাশ হিসেবে ওনাকে লাস্টে পুড়িয়ে দেওয়া হয়েছে, খবর আমি পেয়েছিলাম, কিন্তু আমি যাইনি, যেহেতু আমার একদিনের গুরুদেব, আমি যাইনি। মারা গেছে খবরটা পেয়েছিলাম। যারা খারাপ কাজও শিখেছে তারাও ওই গুরুদেবের কাছে যায়নি, এবং উনি মরার আগে খুব প্যাথেটিক ভাবে মারা গেছে।
খাবার পায়নি, কেউ খেতে দেয়নি, কেউ জল দেয়নি, কাউকে কাছে ডাকলে পায়নি। তাই খারাপ কাজ যারা শিখবে বা যারা শেখাবে বা যারা খারাপ কাজ করবে তাদের কিন্তু মৃত্যু এইভাবেই হবে, শেষে কেউ থাকবে না এবং খারাপ রোগ নিয়ে মারা যাবে। তেনা যক্কা রোগে মারা গেছেন কিন্তু, কাস্তে 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 জীবন শেষ। কেন কি করে বুঝলাম? তার মাঝখানে একবার ওনার সাথে আমাকে দেখা হয়েছিল, তাই উনি তখন ওনার শরীর খুব অসুস্থ ছিল। আমি বলেছিলাম আপনি এসব ছেড়ে দিয়ে ভালো কাজে আসুন, কিন্তু উনি পারেন। মানে একবার একটা টাইম পর্যন্ত সাধনা করার পর তার এই পিছু পা হওয়ার কোনো জায়গা ওই নেই। জায়গা নেই, হওয়া যায় যদি ভালো সঙ্গ মেশা যায়। আচ্ছা, তা ভালো যিনি শেখাবেন তিনি খারাপটা পরে শেখাবেন, কারণ আমাকে যদি কেউ বান মারে সেটাকে তো আমাকে কাটাতে হবে। আমি শুধু ভালোটা শিখলাম, বান কাটানোটা শিখলাম, বান মারা শিখলাম না, তাহলে তো আমাকে কেউ মেরে বসলো। তার জন্যে ভালোর সাথে সাথে খারাপটা তখন শিখতে হবে। আর যে খারাপ শিখবে সে ভালো শিখতে পারবে না। যে বান মারতে পারে সে কাটাতে পারে না, আর যে কাটাতে পারে সে কিন্তু বান মারতে পারে, আর যে বান মারবে সে বান কেউ কাটাতে পারবে না। তো বানের মধ্যে অনেক তফাৎ আছে। সেই বান বলে না, আগেকার দিনে শোনা গেছে যে বান, হ্যাঁ, এই বান নিয়েও আপনারা একটা সিরিজ বার করতে পারেন যে পরপর হ্যাঁ, কোন বানটা কি, একদম। এই নিয়েও আমাদের পরবর্তীকালে ভিডিও আসবে, বা অনেকে আপনারা নজর রাখবেন। পুতুল তন্ত্রক্রিয়া, হ্যাঁ, পুতুল তন্ত্রক্রিয়াটা খুবই খারাপ। এই যারা খারাপ কাজ শেখে তারা পুতুল তন্ত্রক্রিয়া করে, পুতুল বানিয়ে তার নাম দিয়ে, তার নাম এ করে একটা নক্ষত্র আছে বলছি না, নদীর পাড়ে বসে স্নান করে উলঙ্গ অবস্থায় বা একটা সামান্য কিছু একটা জড়িয়ে নিয়ে বসে নিজের অবস্থায় একটা পুতুলকে নিয়ে যার নাম ধরে কাটা বা পিন ঢুকিয়ে সেটাকে নদীর পাড়ে পুঁতে দেওয়া হবে সরার মধ্যে করে। পুতুলটা আস্তে আস্তে যত গলতে থাকবে বা ভাঙতে থাকবে, শেষ হতে থাকবে, যে মানুষটার উপর করা হবে সেই মানুষটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। চেহারা হয়তো খুব ভালো ছিল, আস্তে আস্তে এরকম হতে 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 শেষ হয়ে যাবে। অনেকে দেখবেন রোগা মানুষ হঠাৎ ফুলে 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 মারা গেছে, এটাকে বলা হয় ঢোল সমুদ্র বান বা ফোলা বান। অনেকে দেখবেন হেবি শরীর স্বাস্থ্য ছিল, তাকে দেখে সবাই প্রশংসা করতো, তাকে দেখে যে কোনো মেয়ে ফিদা হয়ে যেত, বা ছেলেকে দেখে মেয়ে ফিদা হতো বা মেয়েকে দেখে ছেলেরা ফিদা হয়ে যেত। সে তার রূপ যৌবন শেষ হয়ে গেছে অল্প বয়সে এবং দেখা গেছে শুকিয়ে শুকিয়ে মারা গেছে, এটাকে বলে শুকনো বান। অনেকে দেখবেন মাথাটা হঠাৎ করে, সে প্রচুর পড়াশোনা করে, প্রচুর নাম ডাক, তার প্রচুর নলেজ এবং তার সারা দেশ বিদেশে নাম ডাক, হঠাৎ দেখলে সে মাথা খারাপ হয়ে গেছে, তাকে ব্রেন ব্রাম মারা হয়েছে, মানে মাথার মধ্যে মানে মাথার ব্রেনটাকে অকেজো করে দেওয়া হয়েছে পুতুল বানিয়ে, মাথার মধ্যে পিনকাঠি বা এরকম কিছু তন্ত্র ক্রিয়া করে, যেগুলো আমরা জানি করি না কারণ তার মাথার আগেই শেষ করে দেওয়া হয়েছে। তো তন্ত্র যেমন খারাপ কাজও হয় সেরকম ভালো কাজও হয়, সাংঘাতিক জিনিসও যেরকম আছে সেরকম ভালো এবার জিনিসও একটা আছে। কথা হচ্ছে, তন্ত্র যদি খারাপ কাজ হয় করা হয় সেইটাকে কাটানো বহু কষ্ট, হ্যাঁ, বহু কষ্ট। এবং সেটা করতে গিয়ে ধরো আমি ভালো তান্ত্রিক, কাউকে বান মেরেছে, তাকে কাটা দিয়েছি, সেই কাটান করতে গিয়ে আমারও জীবন বিপন্ন হতে পারে বা আমিও শেষ হয়ে যেতে পারি। অনেক সময় দেখেছি আপনারা এরকম করেছেন যজ্ঞের সময়, অনেক সময় অসুস্থ হয়ে পড়েছি। অসুস্থ, হ্যাঁ, এরা দেখেছি অনেকে যে আমি যজ্ঞ করেছি এবং পান টান কাটিয়েছি, কাটানোর পরে আমি যজ্ঞর ওখানেই প্রায় অনেকটা অসুস্থ হয়ে গেছি, দেখেছি। কিন্তু তাও সেখান থেকে আমি যজ্ঞ ছেড়ে উঠিনি। অনেক আমি এটা হয়তো এরা দেখেছে বা আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি যজ্ঞ করার পর মানে যখন তারাপীঠ হোক কামাখ্যার যজ্ঞ করি, সবার কাজকর্মগুলো তো করি, করার পরে আমি 3 দিন খুব শরীর উইক থাকে আমার, খুব, মানে আমি শরীরে জোর পাই না, পুরো এফোর্ট দিয়ে তাদের কাজ করে দিই এবং তারা কাজ পায়। যেমন তন্ত্র শিখুন, শেখার কোনো বারণ নেই, ভালো কাজ শিখুন, সাথে খারাপ কাজ শিখুন। ভালো কাজ শিখলে প্রথম ভালো মনটাই আসবে, খারাপ কাজ শিখলে খারাপ দিকেই যাবে। দেখবেন অনেকে দেখবেন কুকুর কাজ শিখেই কুকুরের মুখ বেঁধে দেয়, কুকুরটা খেতে পাচ্ছে না, চিৎকার করছে, খাবারের সামনে আসছে খেতে পাচ্ছে না, ওই কাউ কাউ করতে করতে 4 দিন 5 দিন 10 দিন পরে কুকুরটা মারা গেল, ডাক্তার দেখালো কুকুরটা বাঁচল। তার মানে কি, খারাপ কাজ শিখে কুকুরের মুখ বেঁধে দিয়েছে যাতে ও মুখ দিয়ে আর খেতে না হয়। অনেকে দেখবেন তার তরতাজা গাছ, তরতাজা গাছ, হঠাৎ ফল সব পড়ে গেল, গাছ শুকিয়ে শুকিয়ে মারা গেল। এটা কি তারা প্র্যাকটিস করছে আস্তে আস্তে? এটা, হ্যাঁ, এটা হচ্ছে সাধনার প্র্যাকটিস। যে গুরুর কাছ থেকে খারাপ কাজটা শিখেছি, এই গাছটাকে বান মেরে দেখছি গাছটা মারা যায় কিনা, যদি যায় তাহলে আমি কোনো মানুষকে মারতে পারবো। আচ্ছা আচ্ছা, একদম হ্যাঁ,
এই তন্ত্রক্রিয়াগুলো তো প্রচুর পরিমাণে খারাপ। এগুলো প্র্যাকটিস। ধরুন কারো গরু বাছুর হয়েছে, সে দুধ খাবে, বাচ্চা, হুম সেই গরুটা দুধ দিতে পারছে না, গরুর বাচ্চাটা দুধ খেতে পারছে না, সেই দুধটাকে ভেড়ে দিয়েছে। গরুটা দুধটা যদি না বেরিয়ে যায় তাহলে তো গরুটা মারা যাবে। হুম এটা হচ্ছে খারাপ তন্ত্র। আর এই যে গরুর এরকম ভেড়ে দিয়েছে, গরু দুধ দিতে পারছে না, হুম গরু চিৎকার করছে, বাচ্চারাও খেতে পারছে না, এইসব কাজ আমি প্রচুর কাটিয়েছি। প্রচুর মানে প্রচুর। অনেক এরকমও গেছে, সন্তান হয়েছে, মানে মানুষের কথাই বলছি, সন্তান হয়েছে অথচ মা তাকে খাওয়াতে পারছে না। দেখা যাচ্ছে যখনই সে খেতে যাচ্ছে সেই জায়গা থেকে পুষ রক্তর মতন পড়ছে, বা ওটা একটা কালো কালো বেরোচ্ছে বেস্ট মিলটা। হুম একটা ঠিক বেরোচ্ছে, একটা খারাপ হয়ে গেছে। তার মানে কি, ওটাকে খারাপ করে দিয়েছে, ওটাকে ভেড়ে দিয়েছে, যাকে বলে ভাড়া। এটা অনেকে তন্ত্র মনে জানবে না, ভাড়া বিদ্যা। ভেড়ে দিলে কি হবে, ওটা মায়ের বেস্ট মিলটা নষ্ট হয়ে যাবে। এক, অনেকে দেখবেন যে বাড়িতে পিঠে পুলি করে না, হুম হুম পিঠে পুলি নষ্ট হয়ে যায়, যত করছে পিঠে পুলি ভেঙে ভেঙে যাচ্ছে। এটাকে পিঠে পুলি নষ্ট করে, যারা কাজ শেখে প্রথম প্রথম এগুলোকে খারাপ করা যায়। আর ছোট ছোট অল্প অল্প করে করে তারা প্রথমে শিখছে যে কিভাবে খারাপটা করা যায়, তারপরে কি বড় এগুলো সাংঘাতিক কিন্তু বড় কোনো কিছু তন্ত্র নয়, হ্যাঁ এগুলো নিম্ন শ্রেণীর তন্ত্র, হুম ছোট মানে নিম্ন শ্রেণীর তন্ত্র। এগুলোকে খুব তাড়াতাড়ি খারাপ করা যায়, হুম এটা কিন্তু ভালো করতে পারে। সে তো হ্যাঁ যে কুকুরের মুখটা বেঁধে দিয়েছে সে কিন্তু আর খুলতে পারবে না। যে গাছটাকে মেরে দিচ্ছে সেই গাছটাকে বাঁচাতে পারবে না। যে মায়ের ব্রেস্ট মিল্কটাকে বেঁধে দিয়েছে সে কিন্তু আর ঠিক করতে পারবে না। সে খারাপটা শিখেছে, ভালোটা শেখেনি। কিন্তু এগুলো আমরা ঠিক করতে পারি। আমি তন্ত্র জানি কিনা, যারা আমার কাছে ভক্ত তারা জানে কতটা পারি আর কতটা পারি না। সাধনার মধ্যে দিয়ে বলছি, ভালো মন নিয়ে তন্ত্র শিখুন, কোনো ভালো গুরু সান্নিধ্যে গিয়ে শিখুন। ইউটিউব তান্ত্রিক হতে যাবেন না, কোনো বই পড়ে তান্ত্রিক হতে যাবেন না। এগুলোর কিন্তু উল্টো ক্রিয়া আছে। আপনি বই থেকে সাধনা করছেন, ভাবছেন এটাতে আমার পড়বে, এই তো আজকে মনে হয় পরীকে নামিয়ে নেবো, পরী এসে আমাকে এই আশীর্বাদ দিয়ে বলবে যে তোকে এটা দিলাম, তুই এটাতে সব ভুল। সেটা করে যদি উল্টো এফেক্ট হয় আপনি ওখানেই মরে যাবেন, আপনার ফ্যামিলির ক্ষতি হবে। এবং অনেকেই দেখবেন তন্ত্র সাধনা করতে গিয়ে পাগল হয়ে গেছে, ভুল ক্রিয়া করেছে। অনেকে দেখবেন সাধনা করতে গিয়ে যজ্ঞ জ্বালিয়েছে, সেখানেই পড়ে মারা গেছে, মুখ থেকে রক্ত উঠে। তার মানে সে তন্ত্রটা ঠিকই করছিল, কিন্তু শেষ মুহূর্তে তাকে শেষ করে দিল যাকে ডেকে। কিছু একটা গন্ডগোল হয়েছিল নিশ্চয়ই। আমাদের দুনিয়ার বাইরে ভগবান আর আমাদের মাঝখানের, এই দুনিয়ার মাঝখানে একটা দুনিয়া আছে, যেটা ডাকিনী, পিচাসিনী, শাকিনী, পর্ণ পিচাসিনী, ভোকাল ভৈরবী, এইসবগুলো অনেক একটা দিক আছে, যেটা আমাদের শ্রেণীর আর ভগবানের শ্রেণীর মাঝখানে থাকে। এদেরকে বেফালতু ডাকলে এদের তো একটা জায়গা থাকে, চোখে দেখা যায় না তাদেরকে, চোখে দেখা যাবে। কিন্তু তাদেরকে ডেকে নিয়ে যদি তাদেরকে কাজে না লাগানোর পরে তাদের যেটা খাওয়ার সেটা যদি না হয়, তাহলে সাধককেই খেয়ে নেবে। আচ্ছা। এবং সাধক যদি ডাকার পরে সাধক তাকে দেখে যদি ভয় পায়, আচ্ছা, ভয় পেয়ে সে তো জড়সড়, সাধক তো জানা আছে যে এই জিনিসটা সে আসলে আমি দেবো, খাবে, আমার কথা শুনবে। কিন্তু সাধক ভয় পেয়ে গেছে, দিতে পারলো না, সাধককেই খেয়ে নেবে। এবং এটাও আছে তন্ত্রতে, সাধক কোনো একটা জায়গায় তাকে খারাপ কাজে পাঠান, সে দেখা গেল একটা বড় তান্ত্রিক, বা কোনো তান্ত্রিক তাকে বেঁধে দিয়েছে যেন কেউ ক্ষতি না করতে পারে। আপনাদের যে বাস্তুবন্ধন যে করানো হয়, এটার সাথে আপনি একদিন আলোচনা করছেন, আমি শুনেছিলাম যে বাস্তুবন্ধনের এরকম সমস্যা একবার হয়েছিল, একজনের একটা তান্ত্রিক ক্ষতি করেছিল, পরবর্তীকালে দেখা যায় তান্ত্রিকটা এটার ব্যাপারটা যদি একটু বলেন। বলছি, ধরুন আপনাকে কেউ ক্ষতি করেছে, একজন পাঠিয়েছে, ধরুন কেউ একজন আপনার উপর ক্ষতি করবে, আপনি জানতে পেরেছেন যে ক্ষতি আসছে, আমার কাছে এসেছেন, আপনাকে বেঁধে দিলাম। এবার সে ডাকিনী আপনার উপর দিয়েছে, ডাকিনী কে পাঠিয়েছে আপনাকে মেরে দেওয়ার জন্য। ডাকিনী এসে দেখছে আপনার চারিদিকে প্রোটেকশন করা আছে, আপনার কাছে ছুতে পারছে না, ডাকিনীর ক্ষতি হবে। ডাকিনী ঘুরে সেই সাধকের কাছে যাবে, সেই সাধককেই সে মারবে বা সাধককেই খেয়ে নেবে। আচ্ছা, এই আমি বাস্তু বন্দনা করে দিই। ধরুন কারোর বাড়িতে ভূত পেট পাঠানো হচ্ছে, আমার বাড়ি বন্দনা করে দিলে সেই বাড়িতে ভূত পেট কেউ আসতে পারবে না বা ভূত পেট পাঠাতে পারবে না, সমস্যা কিছু করতে পারবে না, ঢুকতে পারবে না, করতে পারবে না। যখন করতে পারবে না, সেই সাধকের কাছে যাবে, সাধকের যদি সেদিক পাওয়ারটা না থাকে, তাকে
ক্যাপচার করা, হ্যাঁ তাহলে সেই সাধকের পরিবারের উপর ক্ষতি হয়। ধরুন আপনার বাড়িতে বান মারা হয়েছে, বাড়ির কাউকে গিয়ে বলে দেওয়া হয়েছে যা এই বাড়ির একে গিয়ে তুই শেষ করে দে, হুম কিন্তু আমার বাড়ি বন্দনা করা আছে, তাকে প্রোটেকশন করা আছে, তাকে পাঠিয়ে দিল, সে কোনো ক্ষতি করতে পারবে না। তাকে না পারলে সাধকের কাছে যাবে। সাধকের কাছে কি, সাধক তো নিজের দেহ বন্দনা করে রাখে, এরিয়াটাকে বন্দনা করে রাখে, সেখানে ভূতকে যাতে ঢুকতে না পারে। সেই সাধককে ক্ষতি না করতে হলে সাধকের বাড়িতে চলে যাবে, সে বাড়ির সবাইকে তছনছ করে দিয়ে আসবে। মানে তন্ত্রের যেরকম ভালো দিক আছে, ভয়ানক দিকটাও খুব ভয়ানক দিক বিশাল। ভালো, আমরা তো ভালো কাজ করি, হ্যাঁ কোনো সমস্যা নেই, কিন্তু তন্ত্র কেউ ভুলভাল শিখবেন না, করবেন না। অনেকে আমি দেখেছি, মানে এরকম অনেকে সাধনা করতে গেছে, মানে বই দেখে বা ইউটিউব দেখে শিখে সে বড় বিপদে পড়েছে। তার বাবা মা অনেক কারণবশত হয়তো আমার খোঁজ পেয়েছে, আমার নিয়ে যাওয়ার পরে তাকে হয়তো বাঁচিয়ে দিয়েছি, কিন্তু তাকে মেন্টাল জায়গা থেকে আমি বের করে আনতে পারি। বেঁচে আছে কিন্তু সে পাগল হয়ে গেছে, আর যদি আমাকে টাইমে না রাখতে হয়তো সে মারাও যেত। সেটা অবশ্যই। এই হচ্ছে তন্ত্র। তন্ত্র আরো আছে, মানে শেষই হবে না, সমুদ্রের মতন গভীর, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট আছে, মানে এতগুলো তন্ত্র আছে যে আমি শেষ করে উঠতেই পারবো না। তাই এই যে তন্ত্রের বিষয়ে আরো নানা রকম আলোচনা হবে, পার্ট বাই পার্ট আলোচনাগুলো হবে। এখানে সবে শুরু, কি বললাম একটু আগে, সবে শুরু হচ্ছে যে এই হ্যাঁ, সিরিজটা। বর্ষাটা তো অনেক, মানে অনেক আস্তে কিছু আস্তে নিয়ে আলোচনা হবে। আস্তে আস্তে প্রতিদিন নতুন নতুন ভিডিও আসতে থাকবে, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা। তো আপনারা যারা যারা আছেন চটজলদি সাবস্ক্রাইব করে নিন, কারণ পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন আরো নানা রকম যেসব অজানা তথ্য, যেগুলো আমরা জানি না, সেগুলো গুরুজির মুখ থেকে আমরা শুনতে পাবো। কারণ গুরুজির এত বছর ধরে উনি সাধনা করছেন, প্রায় কত বছর গুরুজি, 9 বছর বয়স থেকে না? হ্যাঁ, 9 বছর বয়স থেকে এইসব কাজগুলো শিখছি। আমার মোটামুটি আমি 18-19 বছর তো সাধনার মধ্যেই এখনো আছি। গুরুজি সাধনার মধ্যে এখনো আছেন। গুরুজি সবাই জানেন বংশ পরম্পরায় তান্ত্রিক, কিন্তু যেটা হচ্ছে ব্যাপার, গুরুজি এতদিন ধরে তার এত এক্সপিরিয়েন্স, তাও গুরুজি কোনোদিনও কোনো খারাপ কাজ করতে উদ্যত হন না। ভালো কাজের মাধ্যমে তিনি শুধু একটাই কথা আমাদেরকে বলেন, আমরা অনেকদিন ধরে গুরুজির সাথে রয়েছি, সব গুরুজির ব্যাপারে কোনো রকম সমস্যা হলে গুরুজিকে এসে বলি। গুরুজি শুধু একটা কথা বলেন যে ভালোবাসা দিয়ে সবকিছু হবে। তন্ত্র জাদু যাই হোক, গুরুবালা সবকিছুই দেখে, ভালো কাজ খারাপ কাজ, যে ভালো করছে তার ফল ভালো হবে, যে খারাপ করছে তার আমি ফল যদি খারাপ। খারাপ করি, তো আমার পরিবার আছে, ফ্যামিলি আছে, তার খারাপ তো, আজকে আমি কারো হয়তো টাকার জন্য খারাপ করে দিলাম, কিন্তু আমার ফ্যামিলিকে তো সেটা সাফারিং করতে হবে, হ্যাঁ সে তো অবশ্যই। তাই না? হ্যাঁ এবার একটা কথা বলি, কেউ কেউ লিখছে যে আমি কামাখ্যাতন্ত্র সাধক, কেউ তারাতন্ত্র সাধক, মানে একসাথে তারাতন্ত্র, কামাখ্যাতন্ত্র, হেনাতন্ত্র, বশীকরণ স্পেশালিস্ট, তারপরে নানা রকমের তন্ত্র নিয়ে বলছি যে এইসব তন্ত্রগুলো আমি সব জানি। বয়স তো তার দেখবেন, কোনো একটা গুরুর কাছে গেল তো সে বশীকরণ শেখার জন্য, সে তো শুধু বশীকরণই শিখবে। একটা গুরু একটা কাজ শেখাচ্ছে, তার বশীকরণের কাজ শিখতে গেলে তার 3 বছর লেগে গেছে। আচ্ছা সে বান কারণও শিখতে গেলে যে আর একটা গুরুর কাছে গিয়ে ধরেছে, সেখানেও 3 বছর লেগে গেছে। তা সে সব, কেউ যদি বলে আমি সব তন্ত্রক্রিয়া পারি, তাহলে বুঝবেন সে পুরোটা ফলস বা ফ্রড। কারণ স্পেশালি কেউ একজন একটা একটা করে শেখায়। আমরা যখন, আমার গুরুদেব হিসেবে আমি গুরু যদি নাম বলি, আমার টোটাল গুরু 11 জন। আচ্ছা টোটাল গুরু 11 জন, এবং এই 11 জনের মধ্যে থেকে আমার সবার কাছ থেকে কম বেশি শেখা 11 জন। তার মধ্যে 2 জন বেঁচে আছে, বাদ বাকি 9 জন মারাই গেছে। নাম বলা উচিত না, নাম বললে আমি যদি আমার গুরুদেবের নাম কেউ জানতে পারে তাহলে আমাকে ক্ষতি করতে পারে, আচ্ছা আর নাহলে কেউ ক্ষতি করতে পারে। গুরুর নাম যদি কেউ জেনে যায় যে ওই গুরুর কাছে শিখেছে, সেই গুরুর নাম ধরে তাকে মারা যায়, তাহলে তার দিকে সহজে কেউ মারতে পারে ভূতপেট ছাড়া। আচ্ছা তো আমি এই 11 জনের কাছ থেকে কাজ শিখেছি, ভালো শিখিয়েছি সবাই, তার সাথে খারাপটাও আমাকে শিখিয়েছে। তাই মোটামুটি আমি যেটা জানি, বান কাটানো, বশীকরণ, ধরুন কারো জায়গায় মামলা মোকদ্দমা সমস্যা, কেউ হয়তো ভূতকে চালনা করে দিচ্ছে, এই সবগুলো আমি মোটামুটি জানি। এবং যোগ্য কীভাবে চিতাযজ্ঞ করতে হয়, কীভাবে মরা দেহের মুখ উপরে বসে সাধনা করতে হয়, এই সবগুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করব, যে মরার দেহের উপর বসে কীভাবে সাধনা করতে হয় সেসব নিয়ে আলোচনা করব। এবং এই সাধনাটা আমি কোন সময় করেছিলাম, কোন বয়সে গিয়ে করেছিলাম, বা কোন গুরুদেব আমাকে করিয়েছিলেন, সেই সবগুলো আমি পরে আপনাদের ডিটেলস বলবো। সাধনাটা শুধু একটা জায়গাতেও থেমে থাকে না, আমি সাধনা করেই গেছি এবং
এখনো করছে? এখনো করছি। এখনো আমার দুজন গুরু বেঁচে আছে। আমার যারা যে কটা গুরু ছিলেন প্রত্যেক গুরুর মরার সময় আমি গেছি, শুধু একজন খারাপ কাজ শেখাবে বলেছিলেন, তাকে আমি গুরু হয়ে ধরি, কিন্তু 11 জনের মধ্যে আমি তাকে হিসাবে রাখি না। 11 জন শুধু আমার যে গুরুদেব তাদের সবার কাছে আমি গেছি। এই দুজন আছে, তাদের সাথে আমার এখনো দেখা হয়। তাদের অনেক বহু বলবো, তাদের বছর বয়স, কারোর 80, কারোর 85 বছর বয়স। তারা কাজকর্ম করে না, এখন বাড়িতেই থাকে না। আমি মাঝে মাঝে যেগুলো ফল মিষ্টি যা পারি দিয়ে আসি, এবং তারাও এখন আমাকে ভালো উপদেশ দেয়, এবং তারা কোনো সমস্যায় পড়লে এখন আমাকেই বলেন যে তুমি এটা করে দাও। এরকম অনেক আলোচনা হবে, আবার অন্য কিছু নিয়ে আলোচনায় আসবো, আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। এরকম আপনারা জানতে পারবেন প্রচুর। কারণ এই যে বিষয়টা, ভালো তন্ত্র খারাপ তন্ত্র, কী ধরনের তন্ত্র শিখলে ভালো হয়, আজকাল তো ভুলে বা ফটবাজিতে ভরে গেছে। আপনাদের সঠিক জানতে গেলে, বুঝতে গেলে আপনাদের অনুষ্ঠানটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভালো করে দেখতে হবে, ফলো করতে হবে, তবে তাদের কাছে গিয়ে ঠকতে হবে আপনাদের। আপনি যদি ভালো করে যাচাই করেন তাহলে কারোর কাছে ঠকতে হবে না। তো এটা হচ্ছে সমুদ্রের মতন গভীর। এরকম অনেক আলোচনা আপনারা আরও বড় অন্য অন্য ব্রডকাস্টে জানতে পারবেন। তো আমি কাজে ব্যস্ত, আজকের এই পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি, আবারও পরে দেখতে পাবেন, আসবো আপনাদের সামনে। তো আপনারা একটা কাজ করবেন, আপনারা পরবর্তী পর্ব যেগুলো আসবে সেগুলো জানতে চাইলে আপনারা বেল আইকনটা বাজিয়ে দেবেন। যখনই দেখবেন আপনারা ইউটিউবে নতুন করে কোনো অনুষ্ঠান আসছে, কোনো পর্ব আসছে বা কোনো পডকাস্ট আসছে, আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো তার আগে যেটা বলতে চাই, গুরুজি পণ্ডিত দীপক শাস্ত্রী আপনারা সবাই জানেনই। যখন যার মনে হবে কোনো রকম সমস্যায় পড়েছেন, বুকিং নাম্বার দেওয়া থাকে, বুকিং নাম্বারের সঙ্গে সঙ্গে ফোন করে নেবেন। ফোন করে ওনার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে চেম্বারে এসে দেখিয়ে নেবেন। কোনো রকম সমস্যা, কোনো রকম সমস্যার সমাধান যেটা দরকার, একদম গুরুজির কাছে সামনাসামনি বসে করে নিতে পারবেন। আপনারা শুনলেন গুরুজির কাছে নানা রকম জিনিস, আরো নতুন নতুন জিনিস, নতুন নতুন তথ্য, নতুন নতুন জ্ঞান নিয়ে আমরা আসবো গুরুজির কাছ থেকে, কারণ জানার কোনো শেষ নেই, আপনারা সবাই জানেন। তো এইগুলো জানতে চাইলে আপনাদের যাদের প্রশ্ন আছে মনে নানা রকম, তারা কমেন্টে বলবেন, লাইক করবেন, এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করে থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।